শেখর, আর ড্রিঙ্ক করিস না। তোর শরীর এমনিতেই খারাপ। চল, রুমে গিয়ে শুয়ে পড়বি। আমি তোকে রেখে আসছি। হুম? বললাম তো, আমি এখন কোথাও যাব না। আমি এখানেই ঠিক আছি, তুই যা। ও, উম, এটা বললে তো হয় না ভাই। চল, ওঠ, সাবধানে। আরে সাবধানে এসে কর। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। চল। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন লেখিকা মৌ রুই দাসের কলমে অজ্ঞাত খুনি। মৌ রুই দাস জন্ম 1996 সালে বাঁকুড়ায়। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে অনার্স এবং পরবর্তীতে বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলায় এমএ পড়ার পাশাপাশি চলে সাহিত্যচর্চা। ইতিমধ্যেই ওনার লেখা বেশ কিছু গল্প প্রকাশ পেয়েছে। আজ শুনবেন ওনারই লেখা গোয়েন্দা গল্প অজ্ঞাত খুনি। গল্প পাঠে শুভম, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে লেখিকা মৌ রুই দাসের লেখা গল্প অজ্ঞাত খুনি। নেশাগ্রস্ত অবস্থায় যে দুটো মানুষ হেলতে দুলতে চলে গেল, এই ফাঁকে তাদের পরিচয়টা দেওয়া যাক। দুলাল রায় আর শেখর হালদার দুজনেই বাল্যকালের বন্ধু, সেই সাথে দুজনেই আবার বিজনেস পার্টনারও বটে। তারা দুই বন্ধুতে যৌথভাবে হীরের ব্যবসা করে। কলকাতা শহরে তাদের অনেক বড় দোকান আছে, আর আজ এক ব্যবসার কাজে একটা বড় ডিল ফাইনাল হওয়ার জন্যই কলকাতার একটা 5 তারা হোটেলে শেখর বাবু মস্ত বড় একটা পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে শহরের নামি দামি অনেক মানুষ আমন্ত্রিত ছিল। সবাই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে গেছে, কিন্তু শেখর বাবু খাওয়া দাওয়া না করে এতক্ষণ অবধি বসেছিলেন মদের গ্লাস নিয়ে। দুলালবাবু অনেকবার করে শেখরবাবুকে খাবার খেয়ে নিতে বলেছিলেন, কিন্তু শেখরবাবু কোনো কথাই শোনেননি। শেষে অবাধ্য শেখরবাবু যখন কোনো কথাই শুনছিলেন না, তখন দুলালবাবু বন্ধুত্বের দোহাই দিয়ে শেখরবাবুকে নিজের রুমে পৌঁছে দিয়ে আসেন। হোটেলে পার্টির জন্য তারা আলাদা আলাদা রুম বুক করেছিলেন বিশ্রামের জন্য। তারা এখন সেই রুমের দিকেই এগিয়ে গেলেন। কই রে, তৈরি হয়েছিস তুই? সন্ধ্যা নেমে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আজ কি যাবি না? আরে যাব না কেন, নিশ্চয়ই যাব। এই তো আমি তৈরি হয়ে আসছি। তুই কি তৈরি? হ্যাঁ, আমি তৈরি হয়েই আছি। আচ্ছা, তাহলে আমি 2 মিনিটে আসছি। এই বলেই অভি সোজা বাথরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়েই বসার ঘরে এলো। আজ ওরা দুজনে মিলে সংকেতের এক বন্ধুর বিয়ের ব্যাচলার পার্টিতে যাবে। 7 দিন বাদে সেই বন্ধুর বিয়ে। যদিও সংকেতেরই বন্ধু, কিন্তু অভি সবসময় সংকেতের সাথে থাকে বলে তার সাথেও ভীষণ ভালো বন্ধুত্ব সুদীপে। তাই বন্ধুর সাথে বন্ধুর ভাইকেও বিয়েতে নিমন্ত্রণ করেছে সুদীপ। দুই ভাইয়ের এক ভাই আইন নিয়ে পড়াশোনা করছে, আর সংকেত একজন প্রাইভেট ডিটেকটিভ। ছোটবেলা থেকে তদন্ত ব্যাপারটা তাকে খুব টানত। তাই তো শিক্ষক বাবার মতামতকে খুব একটা পাত্তা না দিয়ে ডিটেকটিভের পেশাকেই বেছে নিয়েছে। সেই দেখে ভবতোষবাবুর মন খারাপ হয়েছিল, স্বাভাবিক। যদিও ভবতোষবাবু সংকেতকে অনেকবার বারণ করেছিলেন, শেষে ছেলের খুশির জন্যই তার ইচ্ছেকে মেনে নিতে হয়েছে। প্রথম প্রথম ভবতোষবাবু নিজেই মনের মধ্যে একটু অসন্তোষ থাকলেও দিনের পর দিন সমাজে সংকেতের এত নাম ডাক দেখে সেই মন খারাপটা তিনি একেবারেই ভুলে গেছেন। এখন তিনি যখন কাউকে পরিচয় দেন,
তখন গর্বের সাথেই বলেন যে তিনি ডিটেকটিভ সংকেত চ্যাটার্জির বাবা। ব্যাপারটা সংকেতও বেশ লক্ষ্য করেছে, আর তাতে সংকেত মনে মনে খুবই খুশি হয়। কিন্তু ভবতোষবাবু সংকেতকে নিয়ে মাঝে মাঝে খুব ভয় পান, আর সেটা তার কাজের জন্যই। কিন্তু সংকেত অনেক বুঝিয়েছে তার বাবাকে, জীবনে ঝুঁকি তো থাকবেই, আর ঝুঁকি না থাকলে সেটা আবার জীবন কিসের। দুই ভাই তৈরি হয়ে দরজার দিকে এগিয়ে যেতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। অভি আগে এগিয়ে গিয়ে দরজাটা খুলল, আর খুলে দিতেই দেখল একজন বয়স্ক মতো লোক দাঁড়িয়ে আছেন দরজার ঠিক ও পাশে। নমস্কার, আমার নাম দুলাল রায়। আমি মিস্টার সংকেত চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। উনি কি বাড়িতে আছেন? এই সন্ধ্যার সময় আগন্তুককে সংকেতের সঙ্গে দেখা করতে চাওয়ায় তার আর বুঝতে দেরি হলো না যে ভদ্রলোক ঠিক কোন কারণে এসেছেন। বলল, হ্যাঁ, আসুন, দাদা ভেতরেই আছে। দাদা, উনি দুলাল রায়, তোর সাথে কথা বলতে এসেছে। কথাটা শুনেই সংকেত একবার নিজের হাত ঘড়ির দিকে দেখল। আচ্ছা, এখনই কথা বলবেন? আসলে আমি একটু বের হচ্ছিলাম। যদি খুব দরকারি কথা না থাকে তাহলে না হয়। বেশি সময় নেব না, কিছু জরুরি কথা আছে, সেগুলো বলেই চলে যাব। দুলালবাবুর গলার স্বর শুনে সংকেত আর কিছু বলল না। বুঝতে পারল কথাটা খুবই জরুরি, তাই দুলালবাবুকে হাতের আঙুল দেখিয়ে সোফায় বসতে বললেন। তারপর সংকেত বলল, ঠিক আছে, সবটা খুলে বলুন। সংকেতের কথা শুনে দুলালবাবু হাতের ইশারায় দেখিয়ে দেওয়া সোফায় বসতে বসতে বললেন, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, তাই বলতে পারেন অনেকটা আশা নিয়ে আপনার কাছে আসা। আমি চাই আপনি সত্যিটা খুঁজে বের করুন। ঠিক আছে, সবটা খুলে বলুন। তারপর আমি যদি পারি অবশ্যই সাহায্য করব। কিন্তু তার আগে একটা কথা, একদম প্রথম থেকে শুরু করুন, আর কোনো কথা গোপন করবেন না। গোপন করার কিছুই নেই, সবটাই বলবো বলেই এসেছি। আচ্ছা, তার আগে বলুন আপনি কি নেবেন, চা না কফি? না না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। বরং যে জন্য আমার এখানে আসা সেটাই বলি। আজ থেকে 5 দিন আগে আমার বাল্যবন্ধু শেখর হালদার মারা যায়। শেখর আর আমি দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম, সেই সাথে এই দুজনেই বিজনেস পার্টনার। কলকাতায় আমাদের একটা হীরের দোকান আছে, যেখানে সব দামের হীরে বিক্রি হয়। আজ থেকে 5 দিন আগে একটা বড় ডিল আমাদের ফাইনাল হয়, আর সেই জন্যই কলকাতার এক 5 তারা হোটেলে শেখরই পার্টির আয়োজন করেছিল। শহরের বেশ কয়েকজন নামি দামি লোকজন সেখানে আমন্ত্রিতও ছিল। পার্টি শেষ হওয়ার পর আমি শেখরকে তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসি। কিন্তু সকালে যখন হোটেলের লোক শেখরকে ডাকতে যায়, তখন অনেক ডাকাডাকির পরও যখন শেখর দরজা খুলল না, হোটেলের লোক আমাকে খবর দেয়। আমি ওই হোটেলেই ছিলাম, কিন্তু আলাদা রুমে। আমি যখন শেখরের রুমের কাছে যাই তখন দেখি সত্যি দরজা বন্ধ। আমি অনেকবার ডাকলাম, কিন্তু শেখর দরজা খুলল না। তাই আমার সাথেই পরামর্শ করে হোটেলের মালিক অনুমতি নিয়ে সেই রুমে অন্য চাবি দিয়ে শেখরের রুমের দরজা খোলা হয়। আমি ভেতরে গিয়ে দেখি আগের দিন রাতে আমি শেখরকে যেমন শুইয়ে দিয়ে এসেছিলাম তেমনভাবেই শুয়ে আছে সে, কিন্তু বিছানার নিচে কিছু পড়েছিল। ভালো করে দেখে বুঝলাম শেখর রক্তবমি করেছিল, কিন্তু এমনটা কেন হলো আমরা কিছুই জানি না। পুলিশ আসে, তদন্ত করে, তারপর গোটা 5 দিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনো কিছুই খুঁজে বার করতে পারেনি। পুলিশকে কোন বিষয়টা খুঁজে বের করতে বলেছেন? খুনিকে। আপনার মনে হয় শেখর বাবুকে কেউ খুন করেছে? হ্যাঁ। কিন্তু কেন? কারণ শেখর আমার বেশ কিছুদিন ধরেই বলেছিল তার শরীরের অবস্থা ভালো না। হ্যাঁ, তাতে খুনের সাথে কি সম্পর্ক? পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পুলিশ বলছে হার্ট অ্যাটাক। তাহলে আপনার এমনটা কেন মনে হচ্ছে যে শেখরবাবুকে খুন করা হয়েছে? আচ্ছা, আরেকটা কথা বলুন তো, শেখরবাবু কি আগের দিন রাতে ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ করেছিল, প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু শেখর আমার কোনো কথাই শোনেনি।
আহ, হয়তো প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার জন্য অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, আর শরীর যেহেতু আগে থেকেই খারাপ ছিল তার জন্যই রক্তবমি হয়েছে। এতে খুন হয়েছে বলে তো আমার মনে হয় না। আমার কথা আপনারা বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে শেখরের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কিছু তো অস্বাভাবিক ছিল, যেটা আমাদের চোখে পড়ছে না। আচ্ছা, আপনার এই কথা কেন মনে হচ্ছে? তার কারণ বেশ কিছু মাস ধরে শেখরের শরীরটা একেবারেই ঠিক ছিল না। ওকে তো আমি বিশ্রাম নিতে বলেছিলাম। এই ডিল, এমনকি পার্টির আয়োজন, সব কিছু করতে আমি বারণ করেছিলাম, কিন্তু শেখর বলল বিজনেসে অনেক ক্ষতি হবে। তাই আমি আর আপত্তি করিনি, রাজি হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, শেখরের শরীরটা খুব খারাপ ছিল। শেখর আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল যে ইদানিং তার শরীরটা একেবারেই ভালো নেই। তার নাকি সর্বাঙ্গ থরথর করে কাঁপে, বিছানা ছেড়ে কোনো কোনো দিন তো উঠতেই পারে না। আর শেখরের দৃষ্টিশক্তি অনেকটা কমে গিয়েছিল। চশমা ছাড়া তো এখন কিছুই দেখতে পেত না সে। মাঝে মাঝেই নাকি রক্তবমি হতো, আর কাশি। সে কাশির মাত্রা এতটাই ছিল যে রাত্রে ভালো করে ঘুমোতে পর্যন্ত পারত না। শেখরবাবু নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার কি বলেছেন? দেখিয়েছিল, তারপর কত পরীক্ষা হলো, কিন্তু কোনো লাভ হলো না জানেন। ডাক্তার কিছুই ধরতে পারল না। আর এদিকে দিনের পর দিন শেখরের শরীর খারাপ হতে লাগলো। বুঝলাম। তাহলে আর বলছি কি, এই এমনি এমনি তো কারো শরীর এতটা খারাপ হবে না, তাই না? কোনো না কোনো অসুবিধা তো শেখরের শরীরের নিশ্চয়ই হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছি না, এত পরীক্ষা করেও, সারা শরীর চেক আপ করেও ডাক্তার কিছু ধরতে পারলো না। আচ্ছা, শেখরবাবুর বাড়িতে কে কে আছেন? ওর স্ত্রী সুরমা আর তাদের 2 ছেলে। বড় ছেলের নাম অভিষেক আর ছোট ছেলের নাম অভিরাজ। তবে অভিষেক শেখরের প্রথম পক্ষের সন্তান। সুজাতা মারা যাওয়ার পর সুরমাকে শেখর বিয়ে করে। সুরমা ছিল শেখরের প্রাইভেট সেক্রেটারি। আর ওই হলো শেখরের দ্বিতীয় স্ত্রী, আর অভিরাজ সুরমারই ছেলে। শেখরবাবু মারা যাওয়ার পর ওনার ফ্যামিলি পুলিশের কাছে কোনো ডায়েরি করেছে? না, করেনি। আর সেটাই তো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। হয়তো ভেবেছেন যে আর পুলিশে অভিযোগ করে কি হবে, তার জন্যেই। আর শেখরবাবুর মৃত্যুটা কিন্তু আমার স্বাভাবিকই মনে হচ্ছে। কিন্তু আহ, আপনার যে কেন মনে হচ্ছে এটা খুন, সেটাই বুঝতে পারছি না। হোটেলের সিসিটিভি ফুটেজে কিছু দেখা গেছে? না, তেমন কিছু দেখা যায়নি। বুঝলাম। কিন্তু এবার বলুন, আপনি কি চাইছেন? আমি চাইছি আপনি ওর মৃত্যু তদন্ত করুন। ওর শরীরের অবস্থা দিনের পর দিন এমন কেন খারাপ হয়ে যাচ্ছিল, আর ডাক্তাররাই বা কেন কিছু ধরতে পারল না। আর সব থেকে বড় কথা, এটা খুন নাকি স্বাভাবিক মৃত্যু, এইটুকু জানতে চাই। আচ্ছা, সে না হয় ঠিক আছে, আমি দেখছি কেসটা নিয়ে আমি কাজ করব কি না। সেটা আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। ও, আর একটা কথা, আপনি যে আমার কাছে এসেছেন সেটা কি শেখরবাবুর বাড়ির লোক জানে? না, জানে না। সে কি কথা! এখন কেসটা নিয়ে কাজ করলে তো শেখরবাবুর বাড়িতে আমাকে যেতে হবে। তখন আমি ওনাদের কি বলবো? বলবেন আমি আপনাদের বলেছি। আর যদি ওনারা সম্মতি না দেন? দেখুন, মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কিন্তু তবুও আপনি যখন বলছেন, না হয় একবার গিয়ে দেখব সেখানে। তবে এতে যদি ওনাদের পরিবারের কোনো আগ্রহ না থাকে তাহলে কিন্তু এই কেসটা নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। আর পুলিশও কোনো সাহায্য করতে চাইবে বলে আমার মনে হচ্ছে না। দেখুন, এই সব কথা যে আমি ভাবিনি তা নয়, ভেবেছি। কিন্তু আমি সত্যিটা জানতে চাই, কারণ আমি শেষ সময়গুলোতে ওর খুব কাছে ছিলাম। তাই সবটা নিজের চোখেই দেখেছি। শেখর আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু সে আমার বিজনেস পার্টনারও। সেই অর্থে ওর মৃত্যুর সঠিক কারণ জানাটা আমার কাছে সবচাইতে জরুরি। আর এই জন্য আমি সকল ব্যবস্থা করতেও প্রস্তুত আছি। আচ্ছা বেশ, আপনি আমাকে একটু সময় দিন। বিষয়টা এতটা গোলমেলে যে একটু ভাবতেই হচ্ছে। এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা বরং আমাকে দিয়ে যান। কাল সকালে আমি আপনাকে কল করব। এই হলো আমার কার্ড। তাহলে আমি আজ উঠি। আপনার উত্তরের অপেক্ষায় থাকব। তবে উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে খুব খুশি হব। দুলালবাবু চলে গেলেন। অভি সোফায় বেশ চিন্তিত হয়ে বসে রইল। তা দেখে সংকেত বলল, কিরে, তুই যাবি না? অভি তখনও চুপচাপ। তাই সংকেত
অভির মাথায় একটা চাঁটি মেরে বলল, কিরে তুই এখনো বসে আছিস? বলি যাবি না নাকি? অভি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব? অভির কথাটা শুনে সংকেত আবার অভির মাথায় মারতে গেল। তখনই অভি বলল, আরে বল না কোথায় যাব? কেন, সুদীপের ব্যাচেলার পার্টিতে। ও, তুই এখনো ওখানে যাবি? হ্যাঁ, যাবে না কেন? হ্যাঁ মানছি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু তাহলেও যাওয়া যাবে। চল তাড়াতাড়ি বেরোতে হবে। অভি আর সংকেত বেরিয়ে পড়ল সুদীপের ব্যাচেলার পার্টির উদ্দেশ্যে। সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হলো। ঘুমটা ভাঙল অবশ্য সংকেতের ডাকে। হ্যাঁ বল, সকালবেলা এত ডাকাডাকি কেন? এখন আর সকাল নেই, তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। কেন, কোথায় যাবি? একবার শেখর হালদারের বাড়ি থেকে ঘুরে আসি। তার মানে তুই কেসটা হাতে নিবি? নেব নয়, নিয়েছি, যদিও এখনো কিছু বুঝতে পারছি না। নে নে উঠে পড়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঠিক আছে, এই যাবো আর আসবো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে ওরা যখন রাস্তায় এসে দাঁড়ালো, তখন পুরো শহর নিজের গতিতে ছুটছে। মিনিট পাঁচেকের মধ্যেই ক্যাব এসে দাঁড়ালো ওদের সামনে। ক্যাব বুক অবশ্য সংকেতই করেছিল। দুজন ক্যাবে উঠে বসে লোকেশন বলতেই সেটা আবারও ব্যস্ত রাস্তায় ছুটতে আরম্ভ করলো। কি চাই? একটু সুরমা দেবীর সাথে দেখা করতে এসেছি। উনি কি বাসায় আছেন? সুরমা দেবীর নাম শুনে কাজের লোকটি তাদের দুজনের দিকে একবার ভালো করে তাকালো। হয়তো তারা ঠিক কেন এখানে এসেছে সেটাই বুঝতে পারছিল না। আমরা শেখরবাবুর মৃত্যুর বিষয়ে কয়েকটা বিষয় জানতে এসেছি। আপনি সুরমা দেবীকে আমাদের কথা বলুন, তাহলেই হবে। এই কথা শুনে কাজের লোকটা আর কিছু বলল না। সংকেত আর অভিকে ঘরের ভেতর নিয়ে গিয়ে সোফায় বসতে বলে ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর একজন পরমা সুন্দরী মহিলা এসে তাদের সামনে দাঁড়ালো। যদিও তার বয়স হয়েছে, কিন্তু সেই বয়সের ছাপ যেন দেহের কোনো বিনাশ ঘটাতে পারেনি। তিনি বললেন, কি ব্যাপার, আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমার নাম সংকেত চ্যাটার্জি, প্রাইভেট ডিটেকটিভ। আর ওর নাম অভি চ্যাটার্জি, আমার ভাই, আর সাথে আমার অ্যাসিস্ট্যান্টও বটে। নমস্কার, আমি সুরমা হালদার, শেখর হালদারের স্ত্রী। কিন্তু আপনারা আমার বাড়িতে কেন? আমরা তো আপনাদের ডাকিনি। না, আসলে আপনি আমাদের ডাকেননি সে কথা ঠিক, তবে শেখরবাবুর মৃত্যুর তদন্ত করতে আমাদের ডাকা হয়েছে। কে ডেকেছে? দুলালবাবু। কি বলছেন আপনি? দুলালবাবু? কিন্তু কেন? আসলে ওনার ধারণা শেখরবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়, উনি খুন হয়েছেন, তাই উনি তদন্ত করতে চান। আর সেই জন্যই কাল রাতে আমাদের সাথে দেখা করতে গিয়েছিলেন। এখন উনি চাইছেন আমি শেখরবাবুর মৃত্যুর তদন্ত করি, আর সেই কাজের জন্যই আমরা এখানে এসেছি। দেখুন, দুলালবাবু শেখরের ছোটবেলার বন্ধু, এ কথা ঠিক, কিন্তু উনি এইসব কেন করেছে? যেখানে ডাক্তার পোস্টমর্টম করে বলছে শেখরের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, সেখানে আবার উনি নতুন করে সমস্যার সৃষ্টি করতে কেন চাইছেন আমি সেটা বুঝতে পারছি না। সুরমা দেবীর কথা শুনে দুই ভাই একে অন্যের মুখের দিকে তাকালো। ভদ্রমহিলা আবার বললেন, দেখুন, দুলালবাবু আপনাদের কি বলেছেন আমি সেটা জানি না, আর জানতেও চাই না। তবে আমরা আর নতুন করে কোনো তদন্ত চাই না। পুলিশ তো তদন্ত করছে। শেখর খুন হয়েছে বলে এমন কিছুই বলেনি। হ্যাঁ, শেখরের মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারিনি, তবে যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো আর আমরা বদলাতে পারবো না, ওটা তো হবেই।
তাই সব কিছু আমরা মেনে নিয়েছি। নতুন করে শেখরের মৃত্যু নিয়ে আমরা আর জল ঘোলা করতে চাইছি না। এমনিতেই মিডিয়া একটু খবর পেলেই তাকে বড় করে দেখছে, বলছে, এতে শেখরের ইমেজ একটা বাজে চিহ্ন পড়ছে। তাই আমরা আর চাইছি না শেখরের মৃত্যু নিয়ে আবার কোনো তদন্ত হোক। কিছু মনে করবেন না, এবার আপনারা আসতে পারেন। সুরমার কথা শুনে সংকেত আর অভি কিছুই বলল না, কারণ যেখানে বাড়ির লোকই চাইছে না যে শেখরবাবুর মৃত্যুর তদন্ত হোক, সেখানে দুলালবাবুর চাওয়াতে কিছুই করা সম্ভব নয়। আর তাই ওরা দুইজন শেখরবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসতেই যাবে, এমন সময় একজন ছেলে দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে দাঁড়ালো। সাথে পেছনে একজন কাজের মহিলাও দৌড়ে এলো। বয়স তার অনেকটাই হবে, হাতে তার খাবারের প্লেট। সুরমা দেবীকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ছেলেটা যেন কিছুটা ভয় পেল, আর সঙ্গে সঙ্গে সেই কাজের মহিলার পেছনেই লুকিয়ে গেল। সংকেত আর অভি তাকিয়ে দেখল সুরমা দেবী বেশ কিছুটা রাগী চোখে সেই মহিলাটির দিকে তাকালে কাজের মহিলাটি খানিকটা কাঁচুমাচু হয়ে বলল, মাফ করবেন ম্যাডাম, আমি অভিবাবাকে নিয়ে এক্ষুনি ভিতরে চলে যাচ্ছি। কাজের মহিলার কথা শুনে সেই ছেলেটা বলল, না না, আমি কোথাও যাব না। আমি বাবার কাছে খাবো। বাবা কোথায় আছে? তাকে ডাকো না, ডাকো ডাকো ডাকো। আমার অনেকদিন বাবার সাথে দেখা হয়নি। বাবা না এলে আজ আমি খাবার খাবো না। খাবো না খাবো না খাবো না, আগে বাবা আসুক। ছেলেটার কথা শুনে সংকেত আর অভি দুজনেই দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করল, কারণ ছেলেটি যেমনভাবে কথা বলছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ছেলেটার মানসিক অবস্থা ভালো নয়, কথাবার্তাও বাচ্চাদের মতো। সুরমা দেবীর চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি হয়তো কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু দুই অচেনা মানুষের সামনে, তার উপর প্রাইভেট ডিটেকটিভের সামনে দাঁড়িয়ে সেসব বলা শোভনীয় নয়। এইসব ভেবেই হয়তো নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তিনি শান্ত কণ্ঠে বললেন, দেখো অভি, তুমি তো ভালো ছেলে, সবার কথা শোনো, তাহলে তুমি এমন করছো কেন? যাও, ঘরে গিয়ে মিনু মাসি খাইয়ে দেবে, চুপচাপ খেয়ে নেবে, যাও। না না না, বাবা না এলে আমি খাবো না। খাবো না খাবো না খাবো না। কিন্তু বাবা তো এখন আসতে পারবে না, বাবা তো বাইরে চলে গেছে। কোথায় গেছে? তোমরা আমার বাবাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমি 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 জানি আমি জানি তোমরা আমার বাবাকে আমার কাছে আসতে দিচ্ছ না। বলো বলো, আমার বাবা কোথায়? বলো। তোমরা খুব পচা, আমার বাবাকে আটকে রেখেছো। আমার বাবাকে আমার কাছে নিয়ে এসো, না হলে আমি খাবার খাবো না। এমন অবস্থায় এখানে আর দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, এটা ভেবেই সংকেত অভিকে ইশারা করে যাওয়ার কথা বলল এবং নিজেও দরজার দিকে পা বাড়াতে যাবে, এমন সময় সংকেতের হাত ধরে বলল, এই এই তোমরা কারা গো? তোমরা কারা? আমার বাবাকে দেখেছো? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো না তোমরা। জবাবে সংকেত যে কি বলবে বুঝতে পারল না, কিন্তু সে দেখল সুরমা দেবীর অগ্নিচক্ষুর চাহনি যেন ভস্ম করে দিচ্ছে ছেলেটিকে। কিন্তু তাতেও যখন কিছু হলো না, তখন তিনি বললেন, অভি, যাও, ভেতরে যাও বলছি। মিনু, নিয়ে যাও অভিকে। না, আমি যাব না। আগে বলো আমার বাবা কোথায়? এতক্ষণে সুরমা দেবীর ধৈর্যের বাঁধ ভাঙল, শক্ত হয়ে উঠল চোয়াল, কণ্ঠে বেরিয়ে আসলো, অভি, তোমার বাবা মারা গেছে, আর কোনোদিনও তোমার বাবা ফিরে আসবেন না। ওনাদের যেতে দাও, হাত ছাড়ো ওনার। এই শেষের কথাটি শুনে ছেলেটি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই ভিজে উঠল তার দুই চোখের কোণ। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন সে বিশ্বাসই করতে পারছে না। বয়স বাড়লেও মনের দিক থেকে এখনো সে শিশুই রয়েছে। সেই শিশু সুলভ ছলছলের চোখ দুটো তাকিয়ে আছে সংকেতের দিকে। সেই চোখে জিজ্ঞাসা, এক পর্যায়ে সেটা কণ্ঠ দিয়েও বেরিয়ে আসলো, তোমরা মেরেছো আমার বাবাকে। কি বলছো অভি? আর মিনু,
তুমি কি করছো? অভিকে নিয়ে ভেতরে যাও। না না, আমি ভেতরে যাব না। তোমরাই আমার বাবাকে মেরেছো, তাই না? আমি জানি, আমি সব জানি তোমরা আমার বাবাকে মেরেছো। আমি 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 সবাইকে বলে দেব তোমরা আমার বাবাকে মেরেছো। নিজের ক্রোধকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না সুরমা দেবী, গর্জে উঠলেন। মিনু, যাও, অভিকে নিয়ে ভিতরে যাও। সুরমা দেবীর কথা শুনে কাজের মহিলাটি একেবারে ভয়ে চুপসে গেল, আর সেটা সংকেত আর অভির দৃষ্টি এড়ালো না। কাজের মহিলাটি এবার ছেলেটিকে প্রায় টানতে টানতে নিয়ে গেল ঘরের ভেতর। ছেলেটি তখনও একভাবে বলে চলেছে, আমি যাব না, তোমরাই আমার বাবাকে মেরেছো। তোমরা মাফ আমি করবেন। সবাইকে বলে দেব তোমরা মেরেছো আমার বাবাকে। আসলে অভিষেকের মানসিক অবস্থা ঠিক নেই তো, তাই কি বলতে কি বলেছে আপনারা কিছু মনে করবেন না। তাই আর কথা না থাকলে এবার আপনারা আসতে পারেন। কথাটা বলে ভদ্রমহিলা তাদের দরজার দিকে ইশারা করলেন ঠিকই, কিন্তু সংকেত তখনও দাঁড়িয়েই রইল। দুটো চোখ যেন একটা কিছু খুঁজে চলেছে। দাদার এই আচরণের সাথে অপরিচিত নয় অভি, আর তাই সে দরজার দিকে এক পা বাড়াতে গিয়েও থেমে গেল। দেখুন সুরমা দেবী, শেখরবাবুর মৃত্যুর তদন্ত আপনি করতে না চাইলেও আমি চাই, আর এতে আপনি যদি সাহায্য নাও করেন, আশা করি দুলালবাবু আমাকে সাহায্য করবেন। আপনারা অভিষেকের কথায় শেখরের মৃত্যুর তদন্ত করতে চাইছেন, কিন্তু আমি তো বললাম অভিষেকের মানসিক অবস্থা ঠিক নেই। একটা অ্যাক্সিডেন্টের পর অভিষেক এমন হয়ে গেছে। অভিষেকের বয়স বাড়লেও ওর মস্তিষ্ক একেবারেই বাচ্চাদের মতন হয়ে গেছে, তাই ওর কথা এত ধরার কোনো দরকার নেই। কিসের অ্যাক্সিডেন্ট? 1 বছর আগে অভিষেক তার কলেজ থেকে ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাতেই ওর মাথায় একটা বড় আঘাত লাগে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তবে দুলালবাবু যেহেতু আমাকে শেখরবাবুর মৃত্যুর তদন্ত করতে বলেছেন, তাই ওনার জন্য হলেও আমি তদন্তটা করব। আচ্ছা, আর একটা কথা, আপনার আর এক ছেলে কোথায়? কেন, তাকে আবার কি দরকার? দরকার তো আছে, ওনাকে একবার ডাকুন, কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি বাধা দেন তার আগে আপনাকে একটা কথা জানিয়ে রাখি। দুলালবাবু আমাকে বলেছেন এই কেসের তদন্ত করতে উনি সব রকম সাহায্য করবেন, আর তাই আপনি যদি কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে না দেন, তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা করে আবার আসব। এতে সময়ের অপচয় ছাড়া আর কিছু হবে না। দেখুন, এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি এখনো কিছু করিনি, তবে আমার কাছে বাধা দিলে কিন্তু আমি পুলিশ নিয়ে আসব, সাথে মিডিয়ার লোকও। তাই যদি ঝামেলা না চান, চুপচাপ আমাদের কাজ করতে দিন। আর আপনার ভয় কিসের? অপরাধ না করে থাকলে কেউ তো আর জোর করে আপনাদের দোষী প্রমাণিত করবে না। এবার আপনার ছেলেকে ডাকুন, ওর সাথেও কথা বলতে হবে। সুরমা দেবী আর কিছু বললেন না, শুধু গলা উঁচিয়ে ডাকলেন, মিনু, অভিরাজকে এই ঘরে পাঠিয়ে দাও তো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরেই ঘরে প্রবেশ করল একজন 25-26 বছরের যুবক। যুবকের চেহারার সাথে সুরমা দেবীর বেশ মিল। সে বলল, মা, তুমি আমাকে ডেকে পাঠিয়েছ? সুরমা দেবী কিছু বলার আগেই তার চোখ পড়ল উল্টো দিকের সোফায় বসে থাকা আরও 2 জনের দিকে। সে বোধহয় প্রথমে তাদের লক্ষ্যই করেনি, এইবার লক্ষ্য করতেই বলল, কি ব্যাপার মা, ওনারা কারা? নমস্কার, আমার নাম সংকেত চ্যাটার্জি। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনার বাবার মৃত্যুর তদন্তটা আমি করছি, আর তার জন্য আপনার সাথে কিছু কথা ছিল, সেজন্যই আপনাকে ডাকা হয়েছে। কি, বাবার মৃত্যু তদন্ত? কিন্তু কেন? বাবার তো খুন হয়নি, তাহলে কিসের তদন্ত? তিনি খুন হয়েছেন কিনা সেটা তো পরে জানা যাবে। আপাতত আমাকে যে কাজটা দেয়া হয়েছে সেটাই আমি করছি। কি মুশকিল, আর আমরা তো তদন্ত করতে আপনাকে ডাকিনি। মা, তুমি কি ডেকেছ? সুরমা দেবীর মাথা নিচু। তিনি এই প্রশ্নের কোনো জবাব দিলেন না। যুবকটি আবার বলল, দেখুন, এমনিতেই বাবার মৃত্যুর পর আমাদের উপর বেশ খানিকটা মানসিক চাপ গিয়েছে, পুলিশ থেকে শুরু করে মিডিয়া। এখন আবার দেখুন, আমরা এইসব চাই না। তাছাড়া পুলিশ যেখানে স্বাভাবিক মৃত্যু বলেছে, সেটা আমরা আর নতুন করে কোনো ঝামেলা চাই না। আর তাছাড়া এতে আপনার লাভ কি? হ্যাঁ, আমার লাভ ক্ষতি নিয়ে আপনাকে ভাবতে হবে না।
তবে আমি এখানে শুধু শুধু আসেনি, আমাকে এখানে ডাকা হয়েছে। তাই নাকি? তাকে ডেকেছে আমাদের বাড়িতে আপনাকে? হ্যাঁ মা, তুমি? না, আমাকে উনি ডাকেননি। আমাকে শেখরবাবুর মৃত্যুর তদন্ত করতে দুলালবাবু ডেকেছেন, আর আমি সেজন্যই এখানে এসেছি। আরে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। দুলাল আঙ্কেল কে? হ্যাঁ হ্যাঁ মানছি, উনি আমার বাবার বন্ধু, সাথে বাবার বিজনেস পার্টনার, কিন্তু তাই বলে উনি আমাদের পরিবারের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না যখন আমরা চাইছি না বাবার মৃত্যু তদন্ত করতে। আর কেন তদন্ত করতে চাইব? বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তাহলে দুলাল আঙ্কেল আর কি প্রমাণিত করতে চাইছে? শুধু শুধু বাবার ইমেজটা নষ্ট করতে? হ্যাঁ, আমার তো এখন এটাই মনে হচ্ছে, আর কিছু না। আমি বলছি তো, এসব আপনি বন্ধ করুন। বাবার মৃত্যু তদন্ত করতে আমরা চাই না, আপনি ফিরে যান। দেখুন, আমি আমার কাজ নিয়ে কিন্তু খুবই প্রফেশনাল। আমি কি করব কি না করব সেটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। দুলালবাবুকে আমি যখন কথা দিয়েছি তখন কাজটা আমি করব। আপনারা বারণ করলেও আটকাতে পারবেন না। আরে এ তো রীতিমতো জোর জবরদস্তি হচ্ছে। এবার কিন্তু আমি পুলিশে জানাতে বাধ্য হব। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই চাই। তারপর দেখি পুলিশ কি বলে, দেখি পুলিশ আমার কথা শোনে নাকি আপনার। দেখুন, এটা কিন্তু আপনি মোটেও ঠিক করছেন না। সে ঠিক ভুল আমি দেখে নেব, আপনাকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। এখন আমি আপনাকে যেগুলো প্রশ্ন করছি সেগুলোর উত্তর দিন। আপনার বাবার মৃত্যু সংবাদ আপনারা কখন পেয়েছেন? সংকেতের প্রশ্ন শুনে অভিরাজ চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না। তখন সংকেত আবার বলল, উত্তরটা দিন অভিরাজ, না হলে কিন্তু আপনারই লস। দেখুন, তাহলে আমি ধরে নেব আপনার বাবা সত্যি খুন হয়েছে, আর তাতে আপনারও হাত আছে। কেসটা তখন আমার খুব সহজেই সলভ হয়ে যাবে, কি তাই তো? সংকেতের কথা শুনে পাশ থেকে সুরমা দেবী বলে উঠলেন, তোকে যা জিজ্ঞেস করছে পরিষ্কার করে উত্তর দিয়ে দে তো, আর ভালো লাগছে না। মায়ের কথা শুনে অভিরাজ বলে উঠল, ওই সকাল 9টা-10টার মধ্যে দুলাল আঙ্কেল ফোন করে আমাদের বাবার মৃত্যুর খবর দেয়, আর তখনই আমরা জানতে পারি। এরপরে আমি আর মা সেই হোটেলে যাই। সেখানে গিয়ে আমরা বাবার নিথর দেহটা দেখতে পাই, আর কিছুই না। ব্যাস, এরপর পুলিশ বডি নিয়ে চলে যায় পোস্টমর্টমের জন্য। পরের দিন বাবার বডি পুলিশ আমাদের হাতে তুলে দেয়। তারপর সব নিয়মকানুন মেনে বাবার শেষ কার্য সম্পন্ন হয়। পুলিশ 2 দিন পর পোস্টমর্টমের রিপোর্ট দেয়, আর তাতে স্পষ্ট লেখা ছিল যে বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। ব্যাস, এরপর আমরা আর কিছুই জানি না। আচ্ছা বেশ, আর একটা কথা, মৃত্যুর আগে আপনার বাবার মধ্যে কোনো অস্বাভাবিক বা কোনো পরিবর্তন দেখতে পেয়েছিলেন, বা কোনো বিষয় যেটা নিয়ে উনি খুব চিন্তা করছেন, এমনটা কিছু লক্ষ্য করেছিলেন আপনারা? না, তবে ইদানিং বাবার শরীরটা একটু খারাপই ছিল, সে কথা তিনি আমাদের ফ্যামিলি ডাক্তার মানে তার ফ্রেন্ডকে তিনি জানিয়েছিলেন, এবং তিনি তার সারা শরীরের চেক আপও করিয়েছিলেন। অনেক পরীক্ষাও হয়েছিল, কিন্তু কিছুই ধরা পড়েনি। তাই কেন বাবার শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছিল সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা বেশ, তা ডাক্তারের নাম কি? ওনার ফোন নাম্বারটা আমাকে দিন, আর বাড়ির ঠিকানাটাও দেবেন। ওনার সাথে একবার কথা বলতে হবে। আচ্ছা, এবার বলুন, আপনি কি করেন? বাবার বিজনেসটা দেখাশোনা নাকি এখনো পড়াশোনা করছেন? না, আমার একটা নিজস্ব ব্যবসা আছে, যদিও সেটা এই 2 বছর হলো শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা, তা কিসের ব্যবসা আপনার? তেমন কিছুই না, ওই মসকিউটো লিকুইড অয়েল তৈরি হয়, তারপর শহরের চারিদিকের দোকানে সাপ্লাই দেওয়া হয়। নিজস্ব কোম্পানি, তবে এখনও ছোট, তেমন একটা বড় হয়নি, তবে আস্তে আস্তে বড় হবে। আপনার কোম্পানির ফ্যাক্টরিটা কোথায়? ফ্যাক্টরি নয়, নিউ মার্কেটে একটা দোকান আছে, যেখান থেকে জিনিস সব ছোট ছোট দোকানে যায়, সাথে কিছু বড় বড় দোকানেও জিনিস যায়, সাথে কিছু হোটেলেও যায়। নিউ মার্কেটে 2টো রুমের একটা ঘর আছে, যার একটা রুমে এসব জিনিস রাখা হয়, আর একটা আমার কেবিন আছে যেখানে আমি বসি। আর এই বাড়ির পেছনের দিকে একটা বড় গ্যারেজ আছে, সেখানেই এইসব জিনিস তৈরি হয়। আচ্ছা বেশ, তাহলে একবার জায়গাটা দেখব। আর নিউ মার্কেটে যেখানে আপনার বাবার দোকানটা আছে তার ঠিকানাটাও দেবেন। কেন, দোকানে ঠিকানা নিয়ে কি করবেন? কিছুই করব না, তবে যদি কোনোদিন দরকার পড়ে তাহলে একবার ওই দোকানে যেতে পারি। আচ্ছা চলুন, সেই গ্যারেজটা একবার দেখব যেখানে আপনি মসকিউটো লিকুইড অয়েল তৈরি করেন।
ওই জায়গাটা একবার দেখতে চাই। অভিরাজের পক্ষ থেকে আর কোনো প্রতিবাদ কিংবা বাধা কোনোটাই আসলো না। সংকেত আর অভিকে বাড়ির পেছনের দিকে সেই গ্যারেজটায় নিয়ে গেল। জায়গাটা পরিষ্কার আর বেশ বড়। এখানে যে কাজকর্ম হয় তা দেখেই বোঝা গেল। সংকেত একটু ভালো করেই চারপাশটা লক্ষ্য করতে লাগলো, আর তাতেই দেখতে পেল বাড়ির একটা জানালা দিয়ে কেউ যেন তাদের দিকে উঁকি দিয়ে দেখছে। প্রথমে স্পষ্ট করে সংকেত দেখতে পায়নি যে সে কে, তবে একটু ভালো করে লক্ষ্য করতেই সংকেত বুঝতে পারল ওটা আর কেউ নয়, অভিষেক। কিন্তু এভাবে তাদের লুকিয়ে লুকিয়ে দেখছে কেন সেটা সঠিকভাবে বুঝতে পারল না। তবে সংকেত যে অভিষেককে দেখতে পেয়েছে সেটা অভিষেককে বুঝতে দিল না সংকেত। চারিদিক ভালো করে দেখে সংকেত আর অভি আবার বাড়ির মধ্যে আসলো। আচ্ছা, অভিষেকের ঘর কোন দিকে? সুরমা দেবী তখন মিনু মাসিকে ডাকল। মিনু, ওনাদের অভিষেকের ঘরে নিয়ে যাও, আর হ্যাঁ, ঘরটা দেখিয়ে দিয়ে তুমি চলে আসবে। ঠিক আছে বাবু, আসুন। মিনু মাসি এসে ওদের দুজনকেই অভিষেকের রুমে নিয়ে গেল। অভিষেক তখন খাটের ওপর বসে নখ খুঁটছিল। চেহারা আর শোকের ছায়া কেটে গিয়ে অনেকটাই তার পরিবর্তে ফুটে উঠেছে একটা দুশ্চিন্তার ছাপ। কিন্তু কেন? অভিষেকের আবার কিসের চিন্তা? সংকেত ঘরের মধ্যে প্রবেশ করতেই অভিষেক একটু ভয়ে ভয়ে ওদের দিকে তাকালো। ওর বিছানার পাশে গিয়ে বসল। তারপর কাঁধে হাত রেখে বলল, ভয় নেই, আমি তোমাকে বকবো না, তুমি আমাদের বন্ধু ভাবতে পারো। অভিষেক কিছুক্ষণ ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল, যেন বুঝে নেওয়ার চেষ্টা করছে ওদের বলা কথার মধ্যে ঠিক সত্যতা কতটুকু। তোমার নাম কি? সংকেতের প্রশ্ন শুনে অভিষেক মাথার মধ্যে চুলগুলো টেনে ধরল আর অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমার নাম আমার নাম কি যেন আমার নাম। সংকেত বুঝতে পারল যে নিজের নাম মনে করতেও অভিষেকের যথেষ্ট কষ্ট হচ্ছে। এমনিতেই তার মানসিক অবস্থা ভালো নয়, তার উপর বাবার মৃত্যুটা অল্প সময়ের জন্য হলেও বেশ খানিকটা আঘাত দিয়েছে তাকে। এমতো অবস্থায় প্রশ্ন করে আরও বেশি চাপ দেওয়াটা ঠিক হবে না। সংকেত অভিষেককে শান্ত করতেই বলল, আচ্ছা আচ্ছা, নাম মনে করার আর দরকার নেই, আমি তোমার সাথে দেখা করতে আসব। তবে আজ আমরা আসছি, কিন্তু তুমি দুষ্টুমি করবে না। লক্ষ্মী ছেলের মতো মিনু মাসির কাছে খাবার খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, এবার কোথায় যাবি? বাড়ি? না, একবার দুলালবাবুর বাড়িতে যেতে হবে। বলেই পকেট থেকে গতকালের দেওয়া দুলালবাবুর দেওয়া কার্ডটা বের করল সংকেত। বাড়ির ঠিকানা লেখা আছে। হাতের ইশারায় একটা ট্যাক্সি দাঁড় করিয়ে ড্রাইভারকে লোকেশন দিয়ে দুজনে উঠে বসল। ট্যাক্সি আবার চলতে শুরু করল। আরে ডিটেকটিভ মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। দুজনেই বাড়ির ভেতর প্রবেশ করল। দুলালবাবু সোফার দিকে ইশারা করে নিজেও সামনের আর একটা সোফায় বসতে বসতে বললেন, সকালবেলা আপনার ফোন পাওয়ার পর বেশ হালকা হালকা লাগছে। আপনার বিষয়ে তো অনেকই শুনেছি, তাই এই কেসের যে গতি হবে সেটা ভেবেই হয়তো। দেখুন দুলালবাবু, কেসটা আমি নিয়েছি, আর কাজও আমি শুরু করেছি। আমরা গিয়েছিলাম শেখরবাবুর বাড়িতে। সেখানে গিয়ে ওনার স্ত্রী আর ছেলের সাথে কথা বলে এলাম। তবে ওনার স্ত্রী আর ছোট ছেলের ওপর আমার একটু সন্দেহ হলো। আপনিও কি এই একই সন্দেহ করেই আমার কাছে গিয়েছেন? সত্যি বলতে আমার কিন্তু তাদেরকেই সন্দেহ হয়, কিন্তু শুধুমাত্র সন্দেহের জন্য তো আমরা কাউকে দোষী প্রমাণিত করতে পারি না। আমাদের চাই প্রমাণ, আর সেই প্রমাণটাই আপনাকে জোগাড় করতে হবে। আমি চাই শেখরের মৃত্যু যদি স্বাভাবিকভাবেই হয়ে থাকে তাহলে তো আর আমাদের কিছু করার নেই। তবে ওর মৃত্যু যদি স্বাভাবিক না হয় তাহলে আমি মন থেকে চাই শেখরের খুনি বা খুনিরা শাস্তি পাক।
আপনি তদন্ত করুন। কেসটা যখন আমি হাতে নিয়েছি তখন সত্যিটা বের করবই, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমি খুব বেশি সাহায্য পাবো না। সেদিকটা কিন্তু আপনাকেই সামলাতে হবে। সে নিয়ে ভাববেন না, আমি এর মধ্যেই থানার ইন্সপেক্টরকে বলে রেখেছি, কোনো প্রকার বাধা আসলে তিনিই একটা ব্যবস্থা নেবেন। বেশ বেশ, ঠিক আছে, ধন্যবাদ। এখন তাহলে উঠি। সে কি কথা, কিছুই তো নিলেন না, অন্তত চা কফি? আজ না, পরে একদিন। বাড়িতে ফিরে সংকেত কেসের ব্যাপারে কোনো কথা বলেনি। অভি কয়েকবার ফিরে গিয়েছে। এর মধ্যে বিকেলের দিকে একবার সংকেত নিজে থানায় গিয়েছিল। থানার ওসি নিহার রঞ্জন মাইতি যা বললেন তা জানা কথা। শেখরবাবুর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, আর এটাই পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া গেছে। তাই ওনার মনে হয় না যে শেখরবাবু খুন হয়েছেন বলে। তবে দুলালবাবুর টেলিফোন উনি পেয়েছেন। যদি প্রয়োজন হয় তাহলে সাহায্য করবেন, তাতে কোনো অসুবিধা হবে না। পরের দিন সংকেত অভিকে নিয়ে সেই হোটেলে রওনা দিল যেখানে শেখরবাবুর মৃত্যু হয়েছে। রিসেপশনে গিয়ে সংকেত নিজের পরিচয় দিতেই হোটেলের ম্যানেজার বেরিয়ে আসলো। হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম সংকেত চ্যাটার্জি, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। শেখরবাবুর মৃত্যুর তদন্ত আমি করছি, আর সেই বিষয়ে একটু কথা ছিল। দুলালবাবু আপনাকে ফোন করেছিলেন বোধহয়। তদন্তের কথা শুনে ম্যানেজার বাবুর কপালে একটু ভাঁজ পড়ল। চিন্তিত হয়ে পড়লেন তিনি, কিন্তু তাও নিজেকে স্বাভাবিক করে বললেন, হ্যাঁ উনি ফোন করেছিলেন, বলুন। শেখরবাবু যেদিন মারা যান আপনি কি এই হোটেলে উপস্থিত ছিলেন? না, অনেক রাতে পার্টি শেষ হওয়ার পর বাড়ি ফিরে গিয়েছিলাম। সকালে ফোন পেয়েই ছুটে এসেছিলাম। আমি যতক্ষণে এসে পৌঁছাই তার আগেই পুলিশ চলে এসেছিল। কেন স্যার, কোনো গন্ডগোল হয়েছে নাকি? হয়েছে, আর তাই আপনার একটু সাহায্য। সাহায্য? হ্যাঁ বলুন। আচ্ছা ম্যানেজারবাবু, শেখরবাবু যে রুমে মারা গেছেন সেই রুমটা কি ফাঁকা আছে? হ্যাঁ স্যার, ফাঁকাই আছে। যদিও পুলিশ নিষেধ করেনি, কিন্তু আমরাই ওই রুমটা ফাঁকা রেখেছি। হোটেলের মালিকের অনুমতি নিয়ে 1 মাস ওই রুমটাকে ফাঁকা রাখারই সিদ্ধান্ত নিয়েছি। রুমটা কি একবার দেখা যায়? অবশ্যই, চলুন। ম্যানেজার বাবু সংকেত আর অভিকে সেই রুমটাতে নিয়ে গেল। রুমে গিয়ে সংকেত চারিদিক খুব ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। বেশ আভিজাত্যের ছাপ। চারিদিকটা দেখতে দেখতে বলল, সেদিনের পর এই রুম থেকে কিছু বার করেছেন? না স্যার, যেখানে যেমনটা ছিল তেমনটাই আছে। শুধু ওনার স্ত্রী আর ছেলে এসে ওনার জামা প্যান্ট আর কিছু ফাইল নিয়ে গেছে। যদিও সেগুলো পুলিশের অনুমতি নিয়েই তাদের দেখিয়েই নিয়ে গেছেন। আর বাকি যা কিছু যেমন ছিল তেমনভাবেই আছে। কেউ কোনো জিনিস সরানো তো দূরের কথা, কেউ ছোঁয়ে পর্যন্ত নেই। উনি এই হোটেলে আর কি কি খেয়েছিলেন? এখানে কিছুই খাননি। ওনার শরীর নাকি খুব খারাপ ছিল। উনি শুধু এখানে থেকেই ছিলেন, আর প্রয়োজনীয় সব জিনিস ওনার ছেলে এনে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা ম্যানেজারবাবু, আপনি এক কাজ করুন, আপনি সব জিনিস আমাকে দিন, আমি একবার ভালো করে চেক করে দেখতে চাই। আচ্ছা স্যার। ম্যানেজার একটা স্টাফকে ডেকে শেখরবাবুর রুমের সব জিনিসপত্র প্যাক করে দিল। হ্যাঁ চলুন, এখানকার কাজ আপাতত শেষ। আচ্ছা, যে রাতে পার্টি হয়েছিল সেই রাতের সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ আছে। সেটা একবার দেখা যাবে? নিশ্চয়ই। হোটেলের ম্যানেজার সংকেত আর অভিকে নিয়ে একটা রুমে গেলেন। ওরা বুঝল এখান থেকেই হোটেলের সমস্ত ক্যামেরা দেখাশোনা হয়। চেয়ারে দুজন বসেছিল। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, যেদিন শেখরবাবুর মৃত্যু হয় তার আগের দিন রাতে একটা বড় পার্টির আয়োজন হয়েছিল এই হোটেলেই। সেদিনের ভিডিও ফুটেজ চালু করো তো, এনাদেরকে দেখাও। এনারা এই কেসের তদন্ত করছেন। ম্যানেজারের কথা শুনে তারা সেই রাতের ভিডিও ফুটেজ চালু করল। সংকেত আর অভি খুব মনোযোগ দিয়ে সেই ভিডিও দেখতে লাগলো। কিন্তু এতটা সময় এখানে বসে থাকা তো আর যায় না। অভি বলল, আচ্ছা ম্যানেজার বাবু, ওই ভিডিও ফুটেজের একটা কপি আমাদের দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, কোনো অসুবিধা নেই। ম্যানেজার চেয়ারে বসে থাকা দুইজনের দিকে ইশারা করতেই তারা কিছুক্ষণের মধ্যেই একটা কপি ওদের দিকে এগিয়ে দিল। ম্যানেজার বাবু, ঘরে বড্ড মশা, এর একটা বিহিত করেন না কেন?
অভির এমন কথা শুনে হোটেলের ম্যানেজার খানিকটা লজ্জিত হয়েই বলল, হ্যাঁ, আসলে এই ঘরটা তো অন্ধকার, তাই এই ঘরে একটু মশাটা বেশি। সায়ন, একটু মসকিউটো অয়েলটা অন করে দাও। সংকেতের চোখ গেল মসকিউটো অয়েলের বোতলের দিকে। এই মসকিউটো অয়েলটা সে আগেও একবার দেখেছে কোথাও, কিন্তু কোথায়? হ্যাঁ, এইবার মনে পড়েছে, দেখেছে অভিরাজের কারখানায়। সে এই প্রোডাক্টটাই তৈরি করে। ওই মসকিউটো অয়েল আপনি কোথায় পেলেন? মানে? আমি বলতে চাইছি ওই ওই মসকিউটো অয়েলটা এখানে কিভাবে এলো? এটা এখানে আসবে কি করে মানে? এই মসকিউটো অয়েলটাই তো আমাদের হোটেলের সব রুমেই ব্যবহার করা হয়। আচ্ছা, তাই নাকি? তাহলে এই মসকিউটো অয়েল তো শেখরবাবু ছোট ছেলের কোম্পানিতে তৈরি হয়, তাই তো? এটা তো আমি বলতে পারবো না। মাসে 2 বার এই মসকিউটো অয়েলটার ডেলিভারি করে একটা ছেলে। বলতে পারেন তাদের ফ্র্যাঞ্চাইজি আছে, তারাই দিয়ে যায়। আর শেখরবাবুর রুমেও তো এই একই মসকিউটো লিকুইডটা ছিল, আপনি তো দেখলেন। না, আমি ঠিক তখন লক্ষ্য করিনি। তবে ওই লিকুইডটা ওনার বাড়ি থেকেই এসেছিল। আচ্ছা, তাই নাকি? ম্যানেজার বাবুর কথা শুনে সংকেত ওই ছেলেটাকে ডেকে আনতে বললেন। ম্যানেজার বাবুও তাই করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বছর 22-এর ছেলে এলো। ডিটেকটিভের নাম শুনে সে তো প্রথমটায় একটু ঘাবড়েই গিয়েছিল। সংকেত শান্ত হতে বলে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম রঘু দেবনাথ। দেখো রঘু, চিন্তার কিছু নেই। আমি শুধু জানতে চাইছি যে হোটেলে যে মসকিউটো অয়েলগুলো তুমি দাও, সেগুলো অভিরাজ নামের কোনো ব্যক্তির কোম্পানিতে তৈরি হয়? সংকেতের কথা শুনে রঘু বলে উঠল, হ্যাঁ, অভিরাজ তার কোম্পানি এই মসকিউটো অয়েলগুলো তৈরি করে। আর কিছু জানি না আমি। আমি তো শুধু একজন কর্মচারী, আমি মাল ডেলিভারি দিই। আচ্ছা, বেশ। আচ্ছা রঘু, তোমাকে যে আমি জিজ্ঞাসাবাদ করছি সেটা কিন্তু তুমি অভিরাজ বাবুকে বলবে না, কি মনে থাকবে তোমার কথা? রঘু মাথা নাড়ালো। হোটেলে যে মসকিউটো লিকুইড অয়েল ব্যবহার করা হয় সেখান থেকে 2টো বোতল নিয়ে ওরা বেরিয়ে আসলো। অভির মন সর্বদাই চঞ্চল। সে বেশিক্ষণ রহস্য চাপা রাখতে পারে না। যা ঘটেছে কিংবা যা ঘটল, এই সব কিছুই ওর কাছে কেবলই রহস্য। কিন্তু এখন কোনো প্রশ্ন করাও ঠিক হবে না, তাই অগত্যা চুপচাপ। কিন্তু বাড়ি ফিরে আর নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অবশেষে এগিয়ে গেল দাদার ঘরের দিকে। দরজা খোলাই ছিল। সংকেত তখন সিসিটিভি ফুটেজ দেখায় ব্যস্ত। বোধহয় দরজায় একটা শব্দ হতেই সে পিছন ফিরে তাকালো, বলল, আয়, ভেতরে আয়। অভি দরজা ঠেলে ভেতরে আসতেই বসল পাশে। কি হয়েছে বলতো? তুই আমাকে কিছু বলছিস না কেন? আর তুই এই মসকিটো লিকুইড অয়েল নিয়ে পড়েছিস কেন? কারণ আছে নিশ্চয়ই, কিন্তু এখনো বেশ জ্বরটা খুলতে পারছি না। কিছুটা অপেক্ষা কর, তারপর সব জানতে পারবি। এই হলো তোর এক সমস্যা, সবটা না বললেও কিছুটা বল। আরে আমি নিজে আগে শিওর হই, তারপর তো তোকে বলবো, না হলে আমি কিভাবে বলি বলতো? আচ্ছা ঠিক আছে, আমি একটু বের হব, তুই থাক তোর রহস্য নিয়ে। আমার কিছু কাজ আছে। বিকেলের দিকে সংকেত আর অভি শেখরবাবুর ফ্যামিলি ডাক্তার আশুতোষ অধিকারীর বাড়িতে গেল ঠিকই, কিন্তু তাতে রহস্য যেন আরো বেশি করে ঘনীভূত হলো। ডাক্তার অধিকারী অনেক বছর ধরে শেখরবাবুর ফ্যামিলি ডাক্তার, আর তাই এখন আর ডাক্তার রোগীতেই বিষয়টা সীমাবদ্ধ নেই, তৈরি হয়েছিল বন্ধুত্ব। তিনি বললেন, হ্যাঁ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে শেখরের শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম অতিরিক্ত পরিশ্রমের কারণে হয়তো এমনটা হচ্ছে, কিন্তু পরে সেটা বাড়তে শুরু করলো। প্রাথমিকভাবে কিছু ওষুধ আমি দিয়েছিলাম, কিন্তু তাতে উন্নতির বদলে আরো অবনতি হতে শুরু করলো। কিন্তু শেখর এইসব আমল নিতে চায়নি কখনোই। বলতে পারেন আমি এক প্রকার জোর করে পরীক্ষা করাই। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শরীরে তেমন কিছুই ধরা পড়ল না, রিপোর্টও পরিষ্কার। কিন্তু শেষের দিকে ওর শরীরটা এতটাই ভেঙে পড়েছিল যে সামান্য কিছুতেও যে কিছু খারাপ কিছু ঘটতে সক্ষম, আর আমার ভয়টাই সত্যি হলো। দুপুরবেলা অভি তখন বিছানায় শুয়ে কিছু একটা করছিল।
এমন সময় দরজার কাছ থেকে ভেসে আসলো, ঘরে আয়, কথা আছে। ঘাড় ফিরিয়ে দেখল দরজা ফাঁকা, সেখানে এখন আর কেউ নেই। সংকেত যে কথাটা বলেই এক মুহূর্ত দাঁড়ায়নি সেটা অভি বুঝতে পারল। সংকেত বেরিয়েছিল সকালে, ফিরে আসলো এখন। এর মাঝে অবশ্য অভি কয়েকবার ফোন করেছিল, কিন্তু রিসিভ হয়নি। বিছানা ছেড়ে সংকেতের ঘরে এসে দেখল এর মধ্যেই সে নিজের ল্যাপটপটা খুলে বসেছে, আর তাতেই কিছু একটা সার্চ করছে। সেও দাদার পাশে বসল, বলল, ফোন করলাম, রিসিভ করলি না যে? একটু সৌরভের কাছে গিয়েছিলাম। সৌরভের কাছে মানে? ও, তোর ওই বন্ধু সৌরভ যে কেমিক্যাল টেস্ট করে? হ্যাঁ, ওই সৌরভের কাছে গিয়েছিলাম কিছু কেমিক্যাল টেস্ট করতে। কেমিক্যাল টেস্ট? কিসের কেমিক্যাল টেস্ট করতে গিয়েছিলি? শেখরবাবুর হোটেলে পাওয়া সব জিনিসগুলোর কেমিক্যাল টেস্ট করতে দিয়ে এলাম। কিন্তু কেন? সেটা পরে বলবো। আচ্ছা, কি পেলি? কিছুই না। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। চল তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কোথায় যাব? গেলেই বুঝতে পারবি। সংকেত আর অভি একটা ক্যাব বুক করে একেবারে শেখরবাবুর বাড়িতে এসে হাজির হলো। একজন কাজের লোক এসে দরজা খুলে দিতেই সংকেত আর অভিকে কিছু জিজ্ঞেস করল না। তার কারণ আগের দিন সংকেত আর অভিকে কাজের লোকটি দেখেছিল, তাই তাদের আজ আর কোনো প্রশ্ন না করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসতে বলল। তারপর ঘরের ভেতর থেকে সুরমা দেবীকে ডেকে নিয়ে এলো। সুরমা দেবী বেরিয়ে এসে সংকেত আর অভিকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার আপনারা আবার? হ্যাঁ, আসতেই হলো। একটা ছোট কাজ আছে। বাড়ির পেছন দিকে যে গ্যারাজটা আছে, একটু আমি সেখানে যাব। কিন্তু কেন? আর তাছাড়া অভিরাজ এখন বাড়িতে নেই। হ্যাঁ জানি, তবে ওনাকে আমার কোনো দরকার নেই। দেখুন, কেসের তদন্ত করছেন মানে এই না যে আপনি যা ইচ্ছে তাই করবেন। এবার প্রয়োজনে আমি কিন্তু পুলিশ ডাকবো। কোনো আপত্তি নেই, এতে আমার কাজটাই আরও সহজ হয়ে আসবে। ইন্সপেক্টর হয়তো আমার সাথে একমত হবেন। এই বলে সংকেত বাড়ির পেছনের দিকের গ্যারেজটার দিকে গেল। সুরমা দেবীও পেছন পেছন গেলেন। বাড়ির পেছনে কিছুটা দূরে গিয়েই সংকেত বাড়িতে ফিরে এলো। সুরমা দেবী আর অভি কিছুই বুঝতে পারছে না যে সংকেত কি করতে চাইছে। গ্যারেজের ভেতরে গেল না, তাহলে কি জন্য সংকেত গ্যারেজের কাছে এলো? চারিদিকে ভালো করে তাকিয়ে সংকেত আবার ঘরের মধ্যে ফিরে এলো। আর তখন সে বলল, একবার আমাদের শেখরবাবুর ঘরে নিয়ে চলুন তো। কেন? সেখানে কি দরকার? দরকার তো নিশ্চয়ই আছে, চলুন, আপনিও সাথে চলুন। বলেই সংকেত আর অনুমতির অপেক্ষা না করেই এগিয়ে গেল শেখরবাবুর ঘরের দিকে। ঘরটা গতবারই চিনে গিয়েছিল, আর তাই এইবার সরাসরি ঘরের সামনে দাঁড়িয়ে কোনো প্রকার অনুমতির প্রয়োজন মনে না করেই ঢুকে পড়ল ভেতরে। তারপরেই শুরু হলো খোঁজাখুঁজি। কিন্তু সে কি খুঁজছে সেটা ঘরের বাকি দুজনের বোধগম্য যে হয়নি এতটুকু সেটা ওদের মুখ দেখেই বোঝা যায়। কিন্তু সংকেতের সেদিকে কোনো লক্ষ্য নেই। সে এক মনে তার সেই কাঙ্ক্ষিত বস্তুটিকে খুঁজে চলেছে প্রাণপণে। আপনি কি খুঁজছেন সেটা তো বলুন। সংকেত কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্ন করল, একবার অভিরাজের ঘরটা দেখতে চাই। আপনার আপত্তি থাকলে আমি পুলিশ নিয়েই আসব। এবার বলুন, আপনার কোনো আপত্তি আছে? সুরমা দেবী অবশ্য কোনো আপত্তি করলেন না। না, আপত্তি করলেন না বললে ভুল হবে, বলা ভালো আপত্তি করতে পারলেন না। আসুন। অভিরাজের ঘর খুঁজে দুটো মস্কিউটো লিকুইডের বোতল পাওয়া গেল, আর সেগুলো দেখেই সংকেতের দুই চোখের জ্যোতি যেন উজ্জ্বল হয়ে উঠল। সেগুলোকে পকেটে পুরে নিয়ে বলল, সুরমা দেবী, আজ আমরা আসছি, চলো ভি। বলে সংকেত বেরিয়ে আসলো। কিন্তু সে একবারও লক্ষ্য করল না ওরা যখন বেরিয়ে আসলো তখন সুরমা দেবীর চেহারায় নেমে আসলো একটা ভয়ের রেখা। রাস্তায় এসে সংকেত বলল, তুই বাড়ি যা, আমার একটু কাজ আছে, ফিরে সবটা বলছি।
অভি জানে এখন আর প্রশ্ন করে কোনো লাভ নেই, উত্তর সে পাবে না। অগত্যা অভি হাতের ইশারায় একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে বসল। সংকেত তখনও দাঁড়িয়ে রইল রাস্তার ফুটপাতে। সংকেত ফিরে আসলো বিকেলে, এসেই অভিকে নিজের ঘরে ডেকে নিয়ে গেল। বল কি বলবি? বুঝলি অভি, দুলালবাবুর কথাই সঠিক ছিল। শেখরবাবুর মৃত্যুটা কোনো স্বাভাবিকভাবে হয়নি, বরং তাকে খুন করা হয়েছে, আর সেটাও একদিনে নয়। মানে? বুঝবি বুঝবি। আরে কি বুঝবো? মার্কারি। মার্কারি? মার্কারি আবার কোথায় এলো? এলো কি রে, মার্কারি তো প্রথম থেকেই আছে। তুই তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। যা, আর বুঝতে হবে না, কাল সকালে বুঝতে পারবি। কি কাল? তুই কি খুনিকে ধরে ফেলেছিস? হ্যাঁ, অলমোস্ট, আর একটু বাকি। আর সেটা খুঁজে পেলেই কালই হবে নাটকের চবনিকা পতন। কি বলছিস তুই? হ্যাঁ একদম। যা ঘুমোবি যা। পরের দিন সকালে উঠে অভি সংকেতকে দেখতে পেল না। মা বলল সংকেত নাকি সকালে উঠে কোথাও গিয়েছে, আর যাওয়ার সময় ওকে তৈরি থাকতে বলেছে। অভি জানে সংকেত এমন কিছু একটার খোঁজ পেয়েছে যা এই কেসটাকে শেষ অবধি টেনে নিয়ে যাবে। আর হলোও তাই। সংকেত এসেই কোনো রকম ভূমিকা না করেই বলল, চল চল নে, বেরোতে হবে, গল্পের ক্লাইম্যাক্স শুরু হবে যে। বলেই সংকেত অভিকে এক প্রকার টেনেই বের করে আনলো রাস্তায়। বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়িয়েই ছিল, তাতেই সংকেত আর অভি উঠে বসল। ট্যাক্সি ড্রাইভারকে আস্তে করে সংকেত কিছু একটা বলল, কিন্তু অভি তা শুনতে পেল না। ট্যাক্সিতে বসে সংকেত তার ফোন নিয়ে কিছু একটা করে যাচ্ছে। পাশে বসে অভি সব দেখছে, দু একবার জিজ্ঞেস করেছে, কিন্তু সংকেত অভির কথায় তেমন একটা পাত্তা দেয়নি। বেশ কিছুক্ষণ পর ট্যাক্সি এসে দাঁড়ালো শেখর বাবুর দোরগোড়ায়। অভি দেখে বেশ অবাক হলো। ট্যাক্সির ভাড়া মিটিয়ে সংকেত আর অভি শেখর বাবুর বাড়িতে প্রবেশ করল। ঘরে যেতেই বসার ঘরে সংকেত লক্ষ্য করল ঘরে সবাই আছে। সংকেতকে দেখে সুরমা দেবী সবার প্রথমে বলে উঠলেন, কি ব্যাপার বলুন তো? কথা নেই, বার্তা নেই, প্রায় দিন সোজা বাড়িতে চলে আসছেন। কাজের কাজ তো কিছুই করছেন না, শুধুই নিজের আর আমাদের সময় নষ্ট করছেন। দেখুন, আপনার কোনো কাজ না থাকলেও আমাদের আছে, তাই আবার আপনি কি বলতে এসেছেন সেটা জানতে পারি কি? হ্যাঁ অবশ্যই, আর সেটা জানানোর জন্যই তো আমার এখানে আসা। আর এমন সময় দরজা ঠেলে আরো কিছু লোক এলো। তাদের দেখে সুরমা দেবী বলে উঠলেন, কি ব্যাপার দুলালবাবু, আপনি এখানে? আর পুলিশ? পুলিশ কি জন্য? সাথে ওটা আবার কে? দাঁড়ান সুরমা দেবী, আমি পরিচয় করিয়ে দিচ্ছি ওনার সাথে। তাহলে আপনি দুলালবাবুকে চেনেন নিশ্চয়ই, আর পুলিশের সাথে পরিচয় করিয়ে লাভ নেই। আর পাশে ওই যে ছেলেটিকে দেখছেন, ও হলো আমার বন্ধু সৌরভ দেবনাথ। পাশ থেকে তখন অভি বলল, ওই তুই সৌরভ দাকে কেন নিয়ে এসছিস? কাজ আছে, ও তুই বুঝবি না। আপনি কি এবার বলবেন আমাদের সবাইকে এখানে জমা হতে কেন বলেছেন? সাথে দুলালবাবু, পুলিশ, এদের কেন ডেকেছেন? বলবো বলবো, সব বলবো। সব বলার জন্যই তো আমি সবাইকে এখানে ডেকেছি। তো যেটা আমি সবার প্রথমে বলতে চাই সেটা হলো, দুলালবাবু আপনার সন্দেহই সঠিক, শেখরবাবুকে খুন করা হয়েছে। তবে আমি আর একটা কথা বলতে চাই, যে এই খুনটা কিন্তু অনেক মাস ধরে চলছে। প্রতিদিন একটু একটু করে শেখরবাবুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কি বলছেন আপনি? কে করেছে সেটা একটু পরেই জানতে পারবেন। তবে এইটুকু বলি, বাইরের লোক কাজটা করেনি, করেছে এই বাড়িরই একজন। কি বলতে চাইছেন আপনি? আমরা বাড়ির লোকেরা শেখরকে খুন করেছি? হ্যাঁ একদম। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ না নিয়ে এই সংকেত চ্যাটার্জি কথা বলে না। সৌরভকে ইশারা করতেই সে একটা একটা করে সব জিনিসগুলো টেবিলের ওপরে রাখল। আর রাখতেই অভিরাজ বলল, এটা তো মস্কিউটো লিকুইড, আমাদের তৈরি।
বলছি অভিরাজবাবু, এই মসকিউটো লিকুইডই তো সবার মধ্যমণি, ওকে তো রাখতেই হবে। দেখুন, এমনিতেই আমরা খুব ঝামেলায় আছি, তার মধ্যেই সব। বেশ, আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। অভিরাজবাবু, আপনার ফ্যাক্টরিতে তৈরি হওয়া এই মসকিউটো লিকুইড অয়েলের জন্যই আপনার বাবার মৃত্যু হয়েছে। কি আবল তাবল বলছেন আপনি? আবল তাবল নয়, এই মসকিউটো লিকুইড অয়েলের জন্যই আপনার বাবার শরীর এত খারাপ হচ্ছিল, সাথে মৃত্যুটাও এই মসকিউটো লিকুইড অয়েলের জন্যই হয়েছে। কি সব বলছেন আপনি? আর যদি তাই হবে তাহলে এই লিকুইডের ব্যাপারে অনেক আগেই আমাদের কাছে কমপ্লেন আসতো। এটা শুধু আমাদের ঘরে নয়, শহরের নানা ঘরে ব্যবহৃত হয়, আর তার জন্য তাহলে অনেক মানুষ অসুস্থ হতে পারত। কিন্তু কই, এমন খবর তো আমরা পাইনি। বা আপনার কাছে কি এরকম খবর রয়েছে? এ কথা আপনি ঠিকই বলছেন, তবে যদি এতে মার্কারি অথবা পারদ মেশানো থাকে তখন? কি সব বলছেন আপনি? মার্কারি কোথা থেকে আসবে? আগে হ্যাঁ অভিরাজবাবু, মার্কারি। আপনার বাবার ঘরে যে মসকিউটো লিকুইড অয়েলগুলো ব্যবহৃত হতো, সেগুলো সব অয়েলের মধ্যেই মার্কারি মেশানো আছে, আর তার জন্যই দীর্ঘদিন ধরে আপনার বাবার নিঃশ্বাসের মাধ্যমে সেই পারদ আপনার বাবার শরীরে গিয়েছে। কি সব বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি আমার ব্যবসাটা বন্ধ করতে চাইছেন? দুর্নাম করতে চাইছেন এইসব? হ্যাঁ, কি সব করছেন আপনি? আমি আপনার ব্যবসাটা বন্ধ করতে চাই না অভিরাজবাবু, তবে যেটা সত্যি সেটাই আমি বলছি, তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। এই যে লিকুইডগুলো আপনি দেখছেন, এগুলো আমি আপনার ঘর থেকে পেয়েছি, যেগুলো কেমিক্যাল টেস্ট করা হয়েছে, আর তাতে স্পষ্ট লেখা আছে লিকুইডে পারদ মেশানো আছে, আর সেটাও যথেষ্ট পরিমাণে। আর এই পারদের জন্যই আপনার বাবার শরীর এত খারাপ হচ্ছিল। আর এইসব কথা আমি শুধু শুধু বলছি না, এই হলো তার রিপোর্ট। এটা কিভাবে সম্ভব? না না, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। তাহলে তো আমার আরো কমপ্লেনই আসতো, কিন্তু আসেনি তো। সেটা আসেনি কারণ আপনার বাকি মসকিউটো লিকুইড অয়েলে কোনো পারদ মেশানো নেই, শুধু আপনার বাবার ঘরে যে লিকুইড ব্যবহৃত হতো সেগুলোতেই পারদ মেশানো ছিল, আর সেটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। এখন আপনি বলুন, আপনি এমনটা কেন করেছেন? দেখুন সংকেত বাবু, আমি সত্যি বলছি, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি এসব কিছুই জানি না। জানি তো, আপনি যে এই ব্যাপারে জড়িত নন সে ব্যাপারে আমি নিশ্চিত। সংকেতের কথা শুনে সবাই তখন অবাক। তখনই অভিরাজ বলে উঠল, আপনি জানেন তাহলে এইসব কে করেছে? হ্যাঁ জানি, আমি জানি এসব কে করেছে। কে করেছে? কি অভিষেকবাবু, এবার আপনি কিছু বলুন। অভিষেকের নাম শুনে সবাই অভিষেকের দিকে তাকালো। তাই দেখে অভিরাজ অবাক হয়ে তাদের সবার দিকে তাকিয়ে রইল, আর মুহূর্তের মধ্যেই বলে উঠল, আমি জানবো মানে? আমি কি জানবো? আপনার অভিনয়টা একদম ফাটাফাটি, বেশ ভালোই পারেন, এই জন্য আপনাকে অস্কার দেওয়া দরকার। অভিষেক বুঝতে পারল তার অভিনয়টা সকলে ধরে ফেলেছে, আর তখনই অভিষেক আবার বাচ্চাদের মতন করে কথা বলা শুরু করলো। আমি জানি না। আর সেটা দেখে সংকেত বলে উঠল, আপনার এই নাটক বন্ধ করুন। আপনি যে সম্পূর্ণ সুস্থ তার প্রমাণ আমি এখনই দিতে পারি, আর তার প্রমাণ হলো এই সিগারেটের হাত পোড়া অংশগুলো। তারপর টেবিলে থাকা সেই সিগারেটের হাত পড়া অংশগুলোর দিকে সবাই অবাক চোখে তাকিয়ে রইল। আর তখনই অভিরাজ বলে উঠল, এইগুলো তো সিগারেটের পুড়ে যাওয়া বাকি অংশ। এর থেকে কিভাবে প্রমাণিত হয় যে অভিষেক সুস্থ? অভিরাজবাবু, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম তখন আমি আর অভি আপনার বাড়ির পেছন দিকটা গিয়েছিলাম। আপনি ওই মসকিউটো লিকুইড অয়েল যেখানে তৈরি করেন সেই জায়গাটা দেখতে। হ্যাঁ মনে আছে, কিন্তু এতে কি প্রমাণ হয়? তো সেই দিন আমি লক্ষ্য করি আমাদের কেউ লক্ষ্য করছে বাড়ির ভেতর থেকে। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, তবে সামনে এগিয়ে এসে আমি বুঝতে পারলাম ওটা অভিষেকবাবু ছিলেন। আর তারপর অভি, তোর মনে আছে তো, তোরা যখন বাড়ির ভেতর দিকে আসছিলিস তখন আমি কিছুটা পেছিয়ে গিয়েছিলাম। কেন জানিস? না, কি কারণ? আমার কি মনে হতেই আমি ওই জানালার কাছে গিয়েছিলাম, আর সেই জানালার নিচেই এই আধপোড়া সিগারেটের অংশগুলো আমি পেলাম। জায়গাটা কিছুটা অপরিষ্কার, ঝোপঝাড় আছে। আমার খটকা লাগলো, তাই কিছু আধপোড়া সিগারেটের অংশ তুলে নিয়ে আমার পকেটে রেখেছিলাম।
তারপর আমার মনে হলো এটা তো অভিষেক বাবুর ঘর, আর যে মানুষের মানসিক অবস্থা একেবারে বাচ্চাদের মতো, সে কিভাবে সিগারেট খেতে পারে? ব্যাপারটা আমার খুব সুবিধের লাগলো না। আর তারপর আমি ফিরে আসছিলাম, আর তখনই একটা জায়গার দিকে আমার চোখ গেল। মাটিটা বেশ কিছুদিন আগে খোঁড়া হয়েছিল, এমনটা মনে হলো আমার। তখন আমার আবার খটকা লাগলো, কিন্তু সেদিন ব্যাপারটায় আমি খুব একটা বেশি পাত্তা দিইনি। আমি ঘরের ভেতরে চলে এসেছিলাম। তারপর অভিষেকবাবুর ঘরে যাই। সিগারেটের প্যাকেট সকলের চোখের আড়ালে লুকিয়ে রাখলেও আমার চোখের আড়াল করতে পারেননি। ইন্সপেক্টর, আপনি একটা সিগারেটের প্যাকেট দরজার একটু পেছনেই দেখতে পাবেন। আর তারপর আমি অভিষেকবাবুর ঘরে কয়েকটা মাস্কিউটো লিকুইড অয়েল দেখতে পেয়েছিলাম, কিন্তু পরের দিন এসে অভিষেকবাবুর ঘরে সেগুলো আর দেখতে পাইনি। আমার একটা সন্দেহ হয়, তারপর তো অভিরাজবাবুর ঘর থেকে কয়েকটা মাস্কিউটো লিকুইড অয়েল আমার নিজের সাথে নিয়ে গিয়েছিলাম। সুরমা দেবী, আপনার মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তারপর সেই মাস্কিউটো লিকুইড অয়েলগুলো আমি কেমিক্যাল টেস্ট করতে দিই, আর তাতেই আমার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। সৌরভ টেস্ট করে, আর তাতে স্পষ্ট লেখা আছে যে সেই লিকুইড অয়েলগুলোতে পারদ আছে। আর শুধু এই বাড়ি থেকে পাওয়া মস্কিউটো অয়েলে পারদ আছে, অন্য লিকুইডে নেই। যদিও আমার এই সন্দেহটা প্রথম দিকে হয়েছিল যে শেখরবাবুর শরীর এতটা খারাপ থাকলেও ডাক্তার পরীক্ষা করে কিছু ধরতে পারছেন না কেন। আপনারা শুনলে অবাক হবেন, এই পারদ একটা স্লো পয়জন। সে দীর্ঘদিন যদি কারোর শরীরের নিঃশ্বাসের মধ্যে প্রবেশ করে, তাহলে ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে, সারা শরীর থরথর করে কাঁপতে থাকে, বিছানায় পড়ে কোনো দিন তো উঠতেই পারবেন না। আর দুলালবাবুর কাছে শুনেছি শেখরবাবুর দৃষ্টিশক্তিও অনেকটা কমে গিয়েছিল। চশমা ছাড়া তো উনি কিছুই দেখতে পেতেন না। এই সব কিছু হতো ওই পারদের জন্য। কি অসাধারণ বুদ্ধি! আর তখন আমার মনে হলো এই কাজ কে করতে পারে। আর সাথে সাথে আমার মনে পড়ল অভিষেকবাবুর ঘরে আমি দেখেছিলাম তার সার্টিফিকেট, যেখানে স্পষ্ট জল করছে অভিষেকবাবু ফিজিক্সে গোল্ড মেডেলিস্ট। আর তারপরেই আমি আপনাদের ফ্যামিলি ডক্টরের সাথে যোগাযোগ করি। ওনাকে একটু চাপ দিতেই উনি সবটা বলে দেন। উনি বলেন যে অভিষেকবাবু একেবারেই সুস্থ। তিনি এই কাজ করেছেন তার কারণ অভিষেকবাবুর ধারণা ওকে কেউ মারতে চায়। সে কথা অভিষেক ডাক্তারবাবুকে বলে। আর যেহেতু ওই ডাক্তার ছিল অভিষেকের মায়ের বাপের বাড়ির ডাক্তার, তাই অভিষেকের মা মারা যাওয়ার পর অভিষেকের ক্ষতি তিনি চাননি। আর তাই ডাক্তার সবাইকে মিথ্যে কথা বলে। কিন্তু আমি বুঝতে পারছি না অভিষেক নিজের বাবাকে কেন মেরে ফেলল। দেখুন অভিষেকবাবু, আপনি কি বলবেন আপনি এই কাজ কেন করেছেন? এখনো যদি বলেন যে আপনি অসুস্থ, তাহলে সেটা কেউ মেনে নেবে না। আর সেটা এতক্ষণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যে সুস্থ সে কথা প্রমাণ হয়ে গেছে। আর তাও যদি প্রমাণ চায়, 1 মিনিট, আমি একটু আসছি। এই বলে সংকেত অভিষেকের ঘরে চলে যায়। মিনিট 2 পর ফিরে এসে সংকেত পুলিশের হাতে তুলে দেয় একটা ছোট্ট ক্যামেরা। সংকেত বলে, অভিষেকবাবুর ওপর সন্দেহটা আমার প্রথম দিনই হয়েছিল, আর তার পরদিন আমি আবার এসে খুব সাবধানে অভিষেকবাবুর ঘরে একটা ক্যামেরা লাগিয়ে গিয়েছিলাম। ইন্সপেক্টর, আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ সত্যি। সবকিছু দেখে শুনে অভিষেক চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সংকেত বলে উঠল, এবার কি আপনি বলবেন আপনি কেন আপনার বাবাকে মেরেছেন? আর তখনই অভিষেক চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি আমার বাবাকে, বেশ করেছি, আমি আমার বাবাকে মেরেছি। তার কারণ আমার বাবার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, বাবার জন্যই আমার মা মারা গেছে। একটু পরিষ্কার করে বলবেন? এই সুরমা দেবী আমার বাবার অফিসের সেক্রেটারি ছিল। আমার বাবা ওনার রূপে মুগ্ধ হয়ে ওনার প্রেমে পড়ে যান। এই নিয়ে বাবা মায়ের মধ্যে অনেক অশান্তি হতো। আমি তখন অনেক ছোট ছিলাম, তাই কিছুই বুঝতাম না। আর এই অশান্তির জন্যই একদিন আমার মা আত্মহত্যা করে। আমি একেবারে একা হয়ে যাই। আর তার 1 মাস যেতে না যেতেই বাবা এই মহিলাকে বিয়ে করে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমি কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারিনি। আর আমি কোনোদিনই ওনাকে নিজের মা হিসেবে মেনে নিইনি। এসব কথা আমি জানতামই না।
একদিন আমি জানতে পারি যখন এই মহিলা বাবার সাথে কথা বলছিল, তখনই আমি জানতে পারি আমার মায়ের মৃত্যুর কারণ কি। আর সেদিন থেকে আমার বাবার ওপর ঘৃণা হতে থাকে, ঘৃণা। আমি ওনাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। উনি আমার প্রতি, আমার মায়ের প্রতি অন্যায় করলেও আমি ওনার প্রতি অন্যায় করতে পারি না। তার কারণ আমার শিক্ষা, আমার রক্ত সে কাজ করতে আমাকে বাধা দেয়। তারপর থেকে আমি বাবার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করি। এক বাড়িতে থাকলেও আমি ওনার সাথে কথা বলতাম না, আর না বাবার মুখ দেখতাম। আর এই সুযোগটা নিয়েছিল অভিরাজ। আমি একদিন কলেজ থেকে ফেরার সময় আমার বাইকের ব্রেক ফেল হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারলাম। আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি বেঁচে যাই। গাড়ির ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করি, তখন আমাদের বাড়ির ড্রাইভার আমাকে জানায় যে গ্যারেজে আমার বাইকের সামনে অভিরাজকে দেখেছিল। হয়তো সে কিছু করেছিল। এই কথা জানার পর আমি একটা প্ল্যান করি। ডাক্তারকে বলতে বলি যে আমার অ্যাক্সিডেন্টের জন্য স্মৃতিশক্তি চলে গেছে। ডাক্তারও আমার কথা মতো সেটাই বলে। পাগল হয়েই এই বাড়িতে থাকতে শুরু করি। আর এমন সময় আমি সুরমা দেবী আর অভিরাজের কথা শুনতে পাই। সেখানে আমার সন্দেহটাই সত্যি প্রমাণিত হয়। অভিরাজ আমার বাইকের ব্রেক ফেল করিয়েছিল আমাকে মারার জন্য। আর তারপরে আমি প্ল্যান করি যে কিভাবে আমি এক ঢিলে দুই পাখি মারব। কারণ এই মস্কিটো লিকুইড অয়েলে যে পারদ থাকতে পারে, আর পারদ যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক, সেটা কারোর মাথাতেই আসবে না। আর যদি ধরা পড়েও যাই, তখনও পুলিশ অভিরাজকেই গ্রেফতার করবে। তার কারণ লিকুইডগুলো তো ওই তৈরি করে। বাহ, ব্রিলিয়ান্ট। আচ্ছা, পারদ আপনি কিভাবে জোগাড় করলেন? বাজারে তো এমনি পারদ কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, ওগুলো আমি থার্মোমিটার থেকে বের করতাম। আর এর জন্য তাহলে আপনাকে অনেক থার্মোমিটার কিনতে হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে সেই থার্মোমিটারগুলো কোথায়? আছে, বাড়ির পেছনের দিকে। ওগুলো আমি মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে সব রহস্যের সমাধান হয়ে গেল। বাড়ির পেছন দিকে যান, তাহলে ভাঙা থার্মোমিটারগুলো পেয়ে যাবেন। তাহলে আজ আমি উঠি। এখনকার কাজ শেষ, বাকিটা পুলিশ সামলে নেবে। অভিচল, আরও অনেক কাজ বাকি। আপনারা শুনছিলেন লেখিকা মৌ রুইদাসের লেখা গল্প অজ্ঞাত খুনি। গল্প পাঠে শুভম, সংকেত চ্যাটার্জির চরিত্রে আলাপন, অভি চ্যাটার্জির চরিত্রে শীর্ষেন্দু, শেখর হালদার এবং ম্যানেজারের ভূমিকায় শুভজিৎ কর, সুরমা হালদারের ভূমিকায় তৃষা, অভিষেকের চরিত্রে সৌরভ, অভিরাজের চরিত্রে সৌমিক, দুলাল রায়ের চরিত্রে শুভদীপ, রঘুর চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইনে অভ্র, মিনুমাসি এবং গল্পের সূত্রধার আমি শিউলি। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।